কথা হচ্ছে তীরের মতো যায়, যা একবার কারোর উদ্দেশ্যে ছোড়া হয়ে গেলে আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই টাকা যেভাবে হিসাব করে খরচ করেন, কথাও ঠিক সেভাবে হিসাব করে খরচ করা উচিত। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা অন্য মানুষকে কষ্ট দিতে পারলে, আঘাত দিতে পারলে তারা মনে করে যে তারা অনেক বড় কাজ করেছে, এটাই হয়তো তাদের জীবনের সার্থকতা। আসলে এটা যে তাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, তারা সেটা বুঝতে পারে না। আর বুঝেও হয়তো তারা এই ধরনের কাজ করতে বেশি পছন্দ করে। শুরুতে যে কেন এই কথাগুলো বলছি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। তো আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকে শুরু করেছি, তবে এটা হচ্ছে আমার সকালের খাবার রেডি করছি। সকালে তো অফ ক্যামেরায় পরোটা করেছিলাম। পরোটা আমার আব্বাজান এবং আপনাদের ভাইয়া খেয়ে তো চলে গেছে। আর আমি আমার জন্য একটু ভাত ভাজি করে নিচ্ছি। এখানে আমি বেশি কিছু ব্যবহার করিনি, পেঁয়াজ এবং কাঁচামরিচ, হলুদ লবণ দিয়েই ভাতটা ভাজি করে নিলাম। এভাবে সিম্পল ভাত ভাজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি ভাজা ডিমটা পছন্দ করি না, এজন্য আর এখানে আমি ডিম দেইনি। তো যাই হোক, পরোটা তো করেছিলাম, তবে পরোটা আমি খাইনি, কারণ প্রতিদিন যদি আমি পরোটা খাই তাহলে তো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। মাঝে মধ্যে একটু খেয়ে থাকি, ওই যে লোভ সামলাতে পারি না, তখন একটা দুইটা একটু খেয়ে থাকি। তো আমি তো সকালের খাবারটা খেয়ে নিয়ে এখন এসেছি একটু আমাদের মোড়ে, যে ছোট্টখাট্ট বাজার বসে সেখানে। আজকে আমি নিজে একটু মাছের বাজার করব। তো গতকালকে আপনাদের ভাইয়া কিছু মাছের বাজার করেছে, তো সব মাছ আমার পছন্দ হয়নি, একটু বড় সাইজের মাছ বেশি নিয়ে এসেছে। তাকে আমি বলেছিলাম যে আমাদের দেশি যে মাছগুলো আছে সেগুলো নিয়ে আসবে। সে বলল বড় বাজারে ওই মাছ পাইনি, একটু দেরি করে গেলে তো আর ওই মাছ পাবে না। যাই হোক, আমি তাকে বলেছিলাম যে আমাকে কিছু টাকা দিবে, আগামীকাল আমি আমাদের মোড়ে যে ছোট্ট মাছের বাজারটা বসে সেখান থেকে আমার পছন্দ মতন মাছ নিয়ে আসবো। তো তার কাছ থেকে টাকা নিয়েই যে আমি কিন্তু সকাল সকাল নাস্তাটা কমপ্লিট করে মোড়ের বাজারে চলে এসেছি। আর আমার বাড়ি থেকে তো এই বাজারের দূরত্ব 2 মিনিটের, বেশি একটা সময়ও লাগে না। তো আমার পছন্দ মতন মাছ নিয়ে আমি বাড়িতেও চলে এসেছি। আর মাছরা দাদাকে বললাম আপনাকে আমি ভিডিও করেছি, আপনাকে ভাইরাল করে দিব। সে তো মহা খুশি। যাই হোক, এই যে আমার পছন্দ মতন মাছ নিয়ে আমি চলে এসেছি। আর মাছগুলো না অনেকটা লাভে আমি কিনেছিলাম। এখানে সর্বমোট 750 টাকার মাছ রয়েছে। তো এমনিতেই কিন্তু দেশি মাছের অনেক দাম। যাই হোক, দাদা আমাকে বলছিল যে দাদা আসলে অতটা কষ্ট হয় না দাদার কাছে মাছ বিক্রি করতে, আপনার কাছে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ ওই যে আমি তো মেয়ে মানুষ, একটু তো দাম দরাদরি করব। তো যাই হোক, এখানে শিং মাছ, কই মাছ, বাইন মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ দিয়ে ভাজানো ছিল। আর দুইটা ছোট সাইজের শৈল মাছ নিয়েছিলাম। সাগরের কিছু মায়া মাছ নিয়ে এসেছিলাম। তো আমার আম্মু এখন বেলকনিতে বসে মাছগুলো কাটছে। শুধু আম্মু না, সঙ্গে আমার মামানিও আছে। সকাল সকাল তো আমার মামানি এসেছে আমার এখানে, আর আমার পছন্দের একটা জিনিস নিয়ে এসেছে, খেজুরের রস। সেটা সুন্দর করে জাল করে নিয়ে এসেছে, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না, ওইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন খেজুরের রস দিয়ে পিঠা তৈরি করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আম্মু আর মামানি দুজনে বেলকনিতে মাছ এবং সবজি কাটাকাটি করছে, আর এত পরিমাণে গল্প করছে ভাবি ননদে মিলে। তো তাদেরকে বললাম তোমাদের আর ডিস্টার্ব করবো না, তোমরা দুজনে কাটাকাটি করো, কাটাকাটির কাজ শেষ হলে আমি দুপুরে রান্নাটা করব। আর আমারও কিছু কাজ বাকি রয়েছে টুকিটাকি, সেগুলো একটু গুছিয়ে নিই। আমি কিন্তু এই কাজগুলো করছি আর আপনাদেরকেও সময় দিচ্ছি। গতকালকে কিছু কাঁথা পরিষ্কার করেছিলাম, সেই সাথে কুশনের কভারগুলো পরিষ্কার করেছিলাম। এখন তো আর কাঁথার প্রয়োজন হচ্ছে না, এখন তো কম্বলের প্রয়োজন। তো ভাবলাম কাঁথাগুলো আর বাইরে রেখে দিয়ে লাভ নেই, কারণ আমার তো এলোমেলো কোনো জিনিস দেখতে ভালো লাগে না। জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রাখি। তো যাই হোক, এই কাজগুলো করতে থাকি। আর এখন একটা আপুর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করি। আপু এত সুন্দর করে আমাকে কমেন্টসটা করেছে ব্লগার মম হালিমা আইডি থেকে। আসসালামু আলাইকুম আপু, খুব সুন্দর করে ঘর গুছিয়ে নিলেন, ঘর গোছানোর উপায়টা খুব ভালো লাগলো। আপু আঞ্চলিক ভাষাটা হ্যাভি হয়েছে, আমার তো শুনে খুব ভালো লেগেছে। আপু আপনি যখন আপনার এই হিটারে রান্না করেন আমার অনেক বেশি ভয় লাগে, মনে হয় আপু ইলেকট্রিক শর্ট খাবে না তো, এরকম ভয় লাগে। আপু আপনি যখন চুলাটাতে রান্না করবেন একটু সাবধানে রান্না করবেন, আপনার রান্না করা দেখলে আমার প্রচুর ভয় লাগে। কুমড়ো বড়ি শীতকালে অনেক বেশি ভালো লাগে। আপু তোমরা যারা হিটারে রান্না করো না, তোমাদের কাছে ভয় লাগাটা একটু স্বাভাবিক। আর যেহেতু রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে,
তো আমি তো ১৪ বছর হলো এই হিটারে রান্না করছি, মানে আমার সংসার জীবনের শুরু থেকে। আর আল্লাহ পাকের রহমতে এখনো কোনো বিপদ আমার হয়নি। আর আল্লাহ পাক যেন আমাকে রহমত করে। যাই হোক আপু, তোমার কমেন্টসটা পেয়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছে যে তোমরা আমাকে নিয়ে এতটা চিন্তা করো যে আমি হিটারে রান্না করি আমার কোনো সমস্যা হবে কিনা। আপু, তোমার জন্য অনেক, অনেক দোয়া ভালোবাসা রইলো। তো মানে আপুর কমেন্টসটা পড়তে, পড়তে আমি কিন্তু কাঁথাগুলো এই যে ভাঁজ করে নিয়েছি। এখন আলমারির ভিতরে রেখে দিব। আবার যখন প্রয়োজন হবে তখন বের করে নিব। তো সংসারের কাজগুলো করতে থাকি আর থাম্বনেলের বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। বড্ড সেকেলে আমি, আধুনিকতার কোনো ছোঁয়া আমার ভিতরে নেই। আহামরি দামি কোনো জিনিস তো আপনাদের সাথে দেখাতে পারবো না। আমার কাছ থেকে আপনারা কোনো কিছু শিখতেও পারবেন না, জানতেও পারবেন না। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি, আমি খুব সাধারণ একজন মানুষ। আমার জীবনযাপনও কিন্তু খুব সাধারণ। আর এই সাধারণ জীবনযাপনটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আমার এই সাধারণ কাজকর্ম, আমার কথা ভালোবেসে আমার ভিডিওটি দেখবেন, তারাই কিন্তু আমার কাছে থাকবেন। যাদের কাছে আমার কথা কিংবা আমার কাজ কোনো কিছু ভালো লাগবে না, তারা আমার ভিডিওটা অন করবেন না। কেন আপনারা এই সাধারণ লাইফস্টাইল দেখতে আসেন আর এই ধরনের মন্তব্য করেন? যেখানে দামি লাইফস্টাইল আছে, ২ দিন পর, পর যারা বিদেশে যেতে পারবে, বাইরের দেশ আপনাদের সামনে উপস্থাপন করতে পারবে, আপনারা সেই ভিডিওগুলো দেখেন। সেইসব ভিডিওর তো কোনো অভাব নেই। কেন এই গরিবের ভিডিও দেখতে এসেছেন আর কেন এমন মন্তব্য করেন? আপনিও কত বড় মনের মানুষ যে এমন মন্তব্য করে মানুষকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে আপনি মনে করছেন যে আপনি অনেক বড় সফলতা অর্জন করেছেন। আপনি আসলেই কোনো সফলতা অর্জন করতে পারেননি। আপনি তো নিজেকে অনেক স্মার্ট দাবি করছেন। নিজেকে এই ডিজিটাল যুগে এসে একজন আধুনিক মানুষ দাবি করছেন। আপনি তো নিজের মনটাই পরিবর্তন করতে পারেননি। আগে নিজের মনটা পরিবর্তন করবেন, তারপরে অন্যকে শেখাতে আসবেন সে কতটুকু আধুনিক। আমি তো সবসময় বলি আমি সেকেলে। সেকেলে না হলে আমি কি এখনো হিটারে রান্না করি? আধুনিক কত চুলা রয়েছে বাজারে, সেখানে আমি হিটারে, এই যে মাটির একটা হিটার সামান্য, এটাতে রান্না করছি। তারপরে আমি তো সবসময় আপনাদেরকে বলি যে আহামরি দামি কোনো ফার্নিচার কিন্তু আমার ঘরে নেই। আর আমি ওইভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তারপরও আমার কিছু, কিছু ভালোবাসার কলিজার আপুরা আছে আমার এই কথাগুলো এত পছন্দ করে। তো অনেক বকবক করলাম আপনাদের সঙ্গে। এখন একটু ভিডিওর বিষয়ে কথা বলি। অফ ক্যামেরায় কিন্তু দুপুরে রান্নাটা শুরু করেছি। ওইভাবে আজকে আর কোনো রান্নার ডিটেইলসে শেয়ার করছি না। হিটারে রান্না করছি লাউ দিয়ে শোল মাছ, আর গ্যাসের চুলায় হচ্ছে পেঁয়াজের কালি। আমরা কিন্তু পেঁয়াজের কালি, অনেকে বলে পেঁয়াজের কলি। যাই হোক, এই যে সেই পেঁয়াজের কলি দিয়ে সাগরের মায়া মাছ দিয়ে চচ্চড়ি করব। আর পেঁয়াজের কলি দিয়ে যেকোনো ছোটো মাছ চচ্চড়ি খেতে না অনেক মজা লাগে। তো আগে একটু পেঁয়াজের কলি আর আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি, কারণ সাগরের এই মায়া মাছটা অনেক নরম। সব কিছু যদি একসঙ্গে দিয়ে দিতাম, এই মাছ একদম ঘুটে কাটা কাটা হয়ে যেত। এজন্য একটু দেরিতেই মাছটা দিব। যাই হোক, ওইভাবে আজকে আর রান্না খাওয়া সব কিছু শেয়ার করলাম না, কারণ শীতের সময় মোটামুটি দৌড়ের উপরে থাকতে হচ্ছে। কখন যে সময়টা চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকালের দিকে আমি একটু ছাদে এসেছি গাছে পানি দেওয়ার জন্য। আর এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের ভাই এক জায়গায় করে রেখেছে। এখান থেকে কিছু গাছ নাকি সে বাদ দিয়ে দিবে। বলছে এত আবর্জনা রাখার দরকার নেই। তো যাই হোক, দেখা যাক কোন গাছগুলো এখান থেকে রাখা যায়। আর এই হচ্ছে আমার সেই সিমেন্টের চুলা। আজকে দুপুরে চুলাটা আপনাদের ভাইয়া ছাদে উঠিয়ে দিয়েছে। এতদিন কিন্তু সিঁড়িঘরে ছিল। তো আমার চুলাটার দাম পড়েছে ৩২০ টাকা। আমার ভাবি বান্ধবী গত বছরে চুলাটা কিনেছে ৪০০ টাকা দিয়ে। আমার একটা ভাই, খালাতো ভাই চুলা কিনেছে ৫০০ টাকা দিয়ে। যাই হোক, আমার তো মনে হচ্ছে আমি একটু মনে হয় তাহলে সস্তায় আনতে পেরেছি, যেহেতু ৩২০ টাকা নিয়েছে। আর এখনও কিন্তু এই চুলার অনেক কাজ বাকি রয়েছে। ভিতরে একটু মাটি দিতে হবে। আর আপনাদের ভাইয়া বলল গুঁড়ো তার দিয়ে নাকি চুলাটা বেঁধে দিবে, তাহলে নাকি অনেকটাই মজবুত হবে। তো যেদিন আমি চুলাটাতে প্রথম রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একটু কাছ থেকে আপনাদের সাথে চুলাটা শেয়ার করে দিলাম। আপনাদের কাছে আমার চুলাটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্টসে জানাবেন। তো আমার শখের সিমেন্টের চুলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সাথে আমি চুলাটা কত দিয়ে নিয়েছি সেটাও বললাম। তো আপনারা যারা এই ধরনের চুলা ব্যবহার করেন, আমি ঠকেছি না জিতেছি, আপনারা কিন্তু একটু কমেন্টসে আমাকে জানাতে পারেন। আর এখন এই যে আমার ছাদের মানকচু গাছটা শেয়ার করছি, এটাও একটা আপুর জন্য শেয়ার করছি। আপু তো আমার মানকচু গাছটা এত পছন্দ করেছে, আমাকে তো কমেন্টসে জানিয়েছে। আর গত ভিডিওতে আপু আমাকে এত সুন্দর করে একটা কমেন্টস করেছে, সেই কমেন্টসটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। মায়ের রান্নাঘরে আমি আইডি থেকে আপু কিন্তু সবসময় আমাকে অনেক সুন্দর করে গুছিয়ে কমেন্টস করে।
তো আপু লিখেছে, আপু শীত আসছে, এখন যে কি পরিমাণে কাপড় হবে, সাথে ধুলাবালু। আপু তুমি যখনই আঞ্চলিক ভাষায় কথা বলো আমার যে কি ভালো লাগে। লাল মটের মধ্যে হলুদ ফ্লাওয়ারটা বেশ ভালো লেগেছে। চটপটি, জলপার আচার, কত কি যে থাকে তোমার ভিডিওতে। যে যাই রেসিপি দিক না কেন তোমারটা নিশ্চয়ই তোমার কাছে সেরা। আপু খিচুড়িতে আমারও আচার ব্যবহার করি, তবে মুড়ি মাখানোতে দেই স্পেশাল আচার। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্টস আমাকে করার জন্য। আর সবসময় এভাবেই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবে। তো আপু এই যে আমি কিন্তু আমার সেই জলপাই আচার দিয়ে এখন মুড়ি মেখে নিলাম আর তোমার কমেন্টসটাও শেয়ার করলাম। তো এখানে না টমেটো কুচি আর মানে শসা কুচি দিলে ভালো লাগে, তবে টমেটো আর শসা দিলে না খুব দ্রুতই মুড়িটা একদম চুপসে যায়, তখন তো আর খেতে ভালো লাগে না। এই জন্য শসাগুলো একটু আস্ত রেখেছি। মুড়ি খাবো আর সঙ্গে সঙ্গে এক এক কামড় শসা নিব। তো মুড়িটা মেখে আমি এখানে দুইটা মানে বাটিতে উঠিয়ে নিয়েছি। একটা হচ্ছে আমার আব্বাজানের আর একটা হচ্ছে আমার আব্বাজানের মিসের জন্য। আব্বাজানের তো আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরও মিস বাড়িতে এসেছে, কারণ শুক্রবারের দিন আমার আব্বাজানের একটা গণিত প্রতিযোগিতা রয়েছে। তো আমাদের এখানে থানা পর্যায়ে গণিতের মানে প্রতিযোগিতা হবে। তো আমাকে হঠাৎ দুপুরে ফোন দিয়েছে যে আপনার ছেলের নাম নিয়েছি, মূলত তারা স্কুল থেকে এই নামটা নিয়ে থাকে, তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। যাই হোক আমার না ছোটোখাটো এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে আমার আব্বাজানকে ভালো লাগে। প্রতিযোগিতায় জিততে হবে সেটা না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। এখান থেকেও কিন্তু অনেক কিছু বাচ্চারা শিখতে পারে। এজন্য আব্বাজানকে বললাম তোমার একটু কষ্ট হয়েছে, পরীক্ষা দিয়েছো, শেষ হয়েছে, যাই হোক আব্বাজান আর 2টা দিন একটু কষ্ট করো। তো তারা তো ওখানে মুড়ি মাখা খাচ্ছে আর অঙ্ক করছে, মানে সেই মানে প্রতিযোগিতার জন্য অঙ্ক করছে। আর এখানে আমি এই যে মুড়ি মাখা নিয়ে বসেছি, সাথে কিন্তু আপনারাও রয়েছেন। আপনাদেরকে একটু মানে আমি মানে কাজ থেকে সময় দিচ্ছি। তো যাই হোক অনেকটা সময় আপনাদেরকে দিয়েছি, তারপরে সন্ধ্যার নামাজ কালাম আদায় করে এখন আমি আর আমার ভাবি বান্ধবী একটু মার্কেটে এসেছি। তো আমার ভাবি বান্ধবীর জুতা নিতে হবে। তো আমাকে বলল যে আমার সঙ্গে মার্কেটে যেতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফ্রি আছি, যাওয়া যাবে। তো এই যে দুজনে চলে এসেছি আর আমাদের দুজনের তো ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে, তাই একটু ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে তো সে জুতা পছন্দ করছে আর আমি চারিপাশটা একটু ক্যাপচার করছি। যাই হোক এখন একটা কথা বলি, আজকে কিন্তু অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করেছি, অনেকটা খারাপ লেগেছে সেখান থেকেই কিন্তু শেয়ার করেছি। এমনিতেই তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি খুব সাধারণ একজন মানুষ আর আমার মানে লাইফস্টাইলটাও কিন্তু খুব সাধারণ। তো আপনারা যারা এই সাধারণ জীবনযাপনটা পছন্দ করবেন তারা কিন্তু ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন, আর যাদের কাছে ভালো লাগবে না প্লিজ আপনারা স্কিপ করবেন। আপনারা দেখবেন আবার আমাকে কষ্টদায়ক কমেন্টস করবেন, এই জন্য আমি বলি আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা স্কিপ করবেন। তো যাই হোক অনেক কথা বলেছি আপনাদের সাথে, কোনো কিছু ভুল করলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।